বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইনে ক্লাস কার্যক্রমের আজকের এই পর্যায়ে আমি আছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আসলে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সবাই বাসায় থেকেই অফিসের কার্যক্রম সম্পাদন করছি। তোমরা ভর্তি হয়েছ একটু দেরিতে, ক্লাস শুরু করতে পারছি না আমরা সরাসরি। আর সেই জন্যই আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের আমাদের সাথে থাকতে হচ্ছে তোমাদের। আমরা সরাসরি ক্লাস নিলে হয়তো আরও তোমাদের ভালো লাগতো, কিন্তু পরিস্থিতির বিবেচনায় আজকে হয়তো সেটা সম্ভব হচ্ছে না। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাসে সম্পৃক্ত হব, সে আশা ব্যক্ত করছি। আর তোমরা ভর্তি হয়ে গেছো, অনেক দিন হয়ে গেছে, কিন্তু ক্লাস শুরু করতে পারছি না আমরা। সরকারের নির্দেশনায় 4 তারিখে একটা ক্লাস হওয়ার কথা, ক্লাস শুরু করার কথা। সেই অনলাইন ক্লাসের কার্যক্রম হিসাবে আজকে এই প্রথম ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং আমাদের এই নরসিংদী সরকারি কলেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা ভর্তি হয়েছ এবং যারা এখনও ভর্তি হতে পারোনি, সবাইকেই আমরা স্বাগতম জানাচ্ছি। প্রথম মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট যারা তোমরা ভর্তি হতে পেরেছ তাদেরকেও সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আগামীতে যারা আসবে তাদেরকেও স্বাগত জানাচ্ছি। যেহেতু অনলাইন ক্লাসে আসার কোনো সরাসরি এখানে সুযোগ নেই, সবাই যারা ভর্তি হয়েছ এবং ভর্তি হওয়া না এবং ভর্তি হওয়া সবাই কিন্তু আসলে ক্লাসে সম্পৃক্ত হতে পারবে, এবং সবাই ইচ্ছা করলে আমরা আমাদের ক্লাসটাকে আরও ফলপ্রসূ করে ফেলতে পারবো। তোমরা এখানে সবাই সম্পৃক্ত হতে পারবে। আসলে আর করোনাকালে সবাই বাসায় থাকতে হচ্ছে। আর তোমরাও দেখতে পাচ্ছ যে আমি বাসার পরিবেশেই ক্লাস নেওয়ার সুযোগ তোমাদের সাথে সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বড় সত্য হচ্ছে, হঠাৎ করে ক্লাসের শিডিউল হয়েছে, আমাকে জানানো হয়েছে সন্ধ্যার আগে। তো এই বোর্ড সাথে থাকতে পারছে না, হিসাব বিজ্ঞান ক্লাস করতে, বুঝতে পারছো, বোর্ডটা যদি সাথে থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো। যাই হোক, যেহেতু বোর্ড সাথে নেই, তারপরও আমরা তোমাদের বোর্ড ছাড়া কীভাবে আরও ক্লাসটাকে আরও সুন্দর করা যায় সে চেষ্টা আমি তোমাদের সাথে করব। আর তোমরা আমার সাথে পুরো ক্লাসে থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসলে আমি আমার পরিচয়টা তোমাদের সাথে দিচ্ছি, আর তোমাদের যেহেতু আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, তো তোমাদের পরিচয়টা হয়তো আমরা সবাই নিতে পারবো না, নেওয়ার সুযোগও নেই এখন। আর ক্লাস যখন আবার সরাসরি হবে সবার সাথে আমরা আবার পরিচিত হবো। আর আমার পরিচয়টা যেহেতু একটা সুযোগ আছে, আমি তোমাদেরকে সবাইকে দিচ্ছি। প্রথমেই বলেছিলাম যে আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আমি এসএসসি পাস করেছি 2000 সালে, 2002 সালে এইচএসসি পাস করেছি। আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি যে স্কুল অ্যান্ড কলেজ ছিল সেটার থেকে আমরা পাস করেছি। স্কুল এবং কলেজ দুইটাই ছিল আমার আশুগঞ্জ ফার্টিলাইজার। আগে ছিল জিয়া সাগরখানা, এখন আশুগঞ্জ সাগরখানা হয়েছে আর কি স্কুলের নাম আমার, এবং কলেজের নাম সেটা। পরবর্তীতে 2003 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই হিসাব বিজ্ঞান বিভাগে, এবং হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স শেষ করেছি 2007 সালে, এবং 2008 সালে এমবিএ শেষ করেছি। বিবিএ শেষ করেছি 2007 সাল, এবং এমবিএ শেষ করেছি 2008 সালে। আর আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, আর এমনিতে অরিজিন হচ্ছে রায়পুরা। আমি নরসিংদীতেই সেটেল, এবং নরসিংদীতে আমার বাড়ি। আমি গাবতলী থাকি। তোমরা হয়তো অনেকে এখানে গাবতলী থাকতে পারো, গাবতলী থাকো না থাকো, আমরা সবাই নরসিংদী থাকো অথবা নরসিংদী না থাকো, নরসিংদী জেলার হোক অথবা অন্য জেলার হোক, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই তোমাদের সাথে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে আমরা যেহেতু আজকে তোমাদের পরিচিতি প্রথম ক্লাসে তোমাদের সাথে সরাসরি থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু থাকতে পারি নাই, তাই আমরা ক্লাসেই সরাসরি চলে যাবে। পরিচিতি আর করতে পারছি না, আমার পরিচয়টা দিয়ে শুরু করছি, ক্লাসের ভিতরে চলে যাচ্ছি। তোমরা অনেকেই জিপিএ 5 পেয়েছো, অনেকে জিপিএ 5-এর কম পেয়ে ভর্তি হয়েছ। এসএসসিতে হয়তো রেজাল্ট কেউ আশানুরূপ করতে পারো না, এরকম হয়েছে। আবার এই ইন্টারমিডিয়েট সামনে, আর বেশি সময় লাগবে না,
তোমরা হয়তো 10 বছর পরেই এসএসসি পরীক্ষা দিয়েছো, কিন্তু দেখো আর 1.5 বছর 2 বছর পরেই তোমরা 1.5 বছর পরেই আবার ইন্টারমিডিয়েট পরীক্ষাতে সিটে বসে যাবা, আবার হয়তো 2 বছরের ভিতরে রেজাল্টও পেয়ে যাবা। মানে ইন্টারের জীবনটা খুব সংক্ষিপ্ত, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ, আমরা বইগুলির নাম পর্যায়ক্রমে দিয়ে দিব। তোমরা আশেপাশে অনেকে বড় ভাই অথবা কোচিং সেন্টারের প্রলোভন না গিয়ে আমরা যে বইগুলি সাজেস্ট করব সেই বইগুলি তোমরা কিনে নিবে। আজকে প্রথম ক্লাস, আমরা বইটা এখনও তোমাদের জন্য নির্ধারণ করতে পারি নাই। আগামী ক্লাসে আশা করি তোমাদের বইটা আমি করি অথবা আমার হিসাব বিজ্ঞানের অন্য স্যার, যে কোনো স্যার তোমাদের আমাদের সম্মিলিত সিদ্ধান্তে যে বইটা আমরা নিব সেই বইটা তোমাদেরকে দিয়ে দিব, এবং ওইটা পাঠ্যপুস্তক হিসাবে আমরা শ্রেণীকক্ষে রাখবো। তোমরা সেই বইটাই কিনে নিবে। আর আজকে যদি প্রাথমিক ক্লাস, আজকে বই লাগবে না, আর বই ছাড়াই হয়তো তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। আর বইয়ের নাম দিয়ে দিব, তখন তোমরা বই কিনবে। আমরা হয়তো অঙ্ক করার সময় ওই বইটা ফলো করব, এবং থিওরিটিক্যাল ক্লাস আমরা ওই বইটা ফলো করব। হিসাব বিজ্ঞান বিভাগ আমরা হিসাব বিজ্ঞানের শিক্ষক, আমরা 2টা সাবজেক্ট তোমাদেরকে পড়াই। একটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ফিন্যান্স এবং ব্যাংকিং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। এই 2টা বিষয় ইন্টারমিডিয়েট মানে এই সাথে এইচএসসির সাথে আমরা তোমাদের সাথে আছি। ব্যবসা শিক্ষা শাখার যে ছাত্রছাত্রীবৃন্দ তোমরা আছো, তাদেরকে আমরা এই 2টা বিষয়ে তোমাদের সাথে সবসময় থাকবো। আর প্রথমে আজকে তোমাদের হিসাব বিজ্ঞান ক্লাসে আমি সরাসরি চলে যাচ্ছি। তোমরা সরকারের নির্দেশ মতো বাসায় থাকবে, যেহেতু স্কুল কলেজ বন্ধ, তোমাদেরকে সবাই নির্দেশ দেওয়া হচ্ছে যে বাসায় থাকবে। দেখো আমি কিন্তু বাসায় ক্লাস নিচ্ছি, আমি কিন্তু বাসায় থাকছি এবং বাসায় থেকে ক্লাস নিচ্ছি। হয়তো আমরা যে অফিসে গেলেও আমরা খুব সাবধানতার সাথে, বাইরে গেলেও খুব সাবধানতার সাথে চলাফেরা করি। এখন হয়তো অনেকে করোনা যে ভাইরাস নামক যে রোগটা এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে, এই রোগটাকে এখন অনেকে খুব বেশি পাত্তা দিচ্ছে না। কিন্তু এটা সামনে শীতে হয়তো বিশেষজ্ঞরা বলছেন যে শীতে হয়তো আরও বেশি প্রবল আকারে বাড়তে পারে। তো তোমরা, যেহেতু আমাদের কলেজ খোলা না, স্কুল করে সবই বন্ধ, তোমাদেরকে যদি খোলার সুযোগ থাকতো আমরা তো তোমাদের সাথে ক্লাসেই থাকতাম। যেহেতু তোমাদের ক্লাসে থাকার সুযোগ হচ্ছে না, তাই তোমাদেরকে বলছি তোমরা সবাই বাসায় থাকো। সরকার যেহেতু তোমাদের ক্লাসের সুযোগ সরাসরি করতে পারছি না, আমরাও থাকতে পারছি না, তোমাদের বাসায় থাকার জন্য কিন্তু তোমাদের এই অনলাইন ক্লাসের সাথে আমরা সম্পৃক্ত করতে বাধ্য হয়েছি। তাই সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা হিসাব বিজ্ঞানের ছাত্র হিসাবে প্রথমে যদি বলি হিসাব বিজ্ঞান কী, আমাদের ল্যাপটপটা তুমি সামনে দেখতে পাচ্ছ যে হিসাব বিজ্ঞান কী, এখানে সংজ্ঞাটা দেওয়া আছে। তারপর আমি আমার মতো করে বলি হিসাব বিজ্ঞান। হিসাব এবং বিজ্ঞান 2টি শব্দ সমন্বিত রূপ। প্রথমে বলছি কটি শব্দ? 2টি শব্দের সমন্বিত রূপ। একটা হচ্ছে হিসাব, আরটা হচ্ছে বিজ্ঞান। হিসাব কী তোমরা কেউ বলতে পারবে? অনেকে পারো, ঠিক আছে। হিসাব কী আর হিসাব বিজ্ঞান কী? হিসাব মানে গণনা, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞান। হিসাব বিজ্ঞান মানে হিসাবের বিশেষ জ্ঞান, মানে যে শাস্ত্র পাঠ করে আমরা হিসাবের বিশেষ জ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করবো তাকে প্রাথমিকভাবে আমরা বলে নিতে পারি, তার সেটার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান অথবা হিসাব বিজ্ঞান। তো এখানে তোমাদেরকে আমি যেটা বলবো যে এখানে যে বইয়ের ভাষায় যেটা আমরা বলছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে, আমি কার্সরটার সাথে যেখানে রাখছি তোমরা সেটা ফলো করতে পারো। এই যে দেখো এখানে বলা হচ্ছে যে হিসাব বিজ্ঞান শব্দটি 2টি শব্দের সমন্বিত রূপ। হিসাব শব্দের অর্থ গণনা এবং বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। সাধারণত কারবারের সংগঠিত লেনদেনগুলি গণনা করার উদ্দেশ্যে বিজ্ঞানসম্মত উপায় স্থায়ীভাবে লিপিবদ্ধ করার কৌশল হিসাব বিজ্ঞান বলে। আবার যদি ব্যাপক অর্থে বলি যে আমরা যারা হিসাব বিজ্ঞান ইউজার আছি, যারা আমরা ব্যবহারকারী, তো আমাদের হিসাব বিজ্ঞান ইউজাররা, ব্যবহারকারীরা আমাদের সিদ্ধান্তগুলি সঠিকভাবে নেওয়ার জন্য যে সকল লেনদেনগুলি মানে ব্যবসা প্রতিষ্ঠানে সংগঠিত হয়ে থাকে, সেই সকল লেনদেনগুলি সঠিকভাবে শনাক্ত করা এবং সেই শনাক্তকৃত লেনদেনগুলি সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং সেগুলি সংক্ষিপ্ত আকারে খতিয়ানে লিপিবদ্ধ করা। খতিয়ান থেকে আবার রেওয়াবলির মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করার মাধ্যমে প্রকৃত আর্থিক অবস্থা ফলাফল নির্ণয় করি এবং সেই প্রকৃত আর্থিক অবস্থা ফলাফল নির্ণয় করে এবং একটা প্রতিবেদন প্রস্তুত করি। এবং এভাবেই এই হিসাব বিজ্ঞানের একটা চক্রাকার আকারে আবর্তিত হয়ে থাকে। আর এখানে যে বইয়ের ভাষাটা বলা হচ্ছে যে তোমরা দেখতে পারো যে হিসাব বিজ্ঞান, এখানে দেখো সবাই খেয়াল করো যে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায় জড়িত পক্ষসমূহের সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে আর্থিক লেনদেনগুলো শনাক্ত করে তা লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, গাণিতিক শুদ্ধতা যাচাইকরণের মাধ্যমে প্রকৃত আর্থিক ফলাফল নিরূপণ ও প্রতিবেদন প্রস্তুত করে তা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণের এক বিশেষ কলাকৌশল, মানে কি একটা পদ্ধতি, একটা কি কলাকৌশল, একটা পদ্ধতি বলা হচ্ছে, কলাকৌশলের কথা বলা হচ্ছে এখানে। তো তোমাদের যেটা আমরা বলতে চাচ্ছি যে
যে এখানে প্রথম বলা হচ্ছে শনাক্ত করা। কি শনাক্ত করা? লেনদেনগুলি শনাক্ত করা। তার মানে এখানে হিসাব বিজ্ঞানের যে কোনো আমরা যারা এসএসসিতে ব্যবসা শিক্ষা শাখা থেকে এসেছে তারা এই সম্পর্কিত হয়তো অনেকেই জ্ঞান রাখবে, অনেকে হয়তো আবার ব্যবসা শিক্ষা থেকে না এসে বিজ্ঞান শাখা থেকে এসেছো, মানবিক শাখা থেকে এসেছো, অনেক কিছুই তো আজকে হয়তো ধরতে পারবে না। কিন্তু আমি চেষ্টা করব প্রথম থেকে যারা ব্যবসা শিক্ষা থেকে এসেছো তাদের জন্য, অথবা যারা ব্যবসা শিক্ষা ছাড়া বিজ্ঞান শাখা মানবিক শাখা এসেছো তাদের জন্য আমি সমানভাবে আলোচনা করার চেষ্টা করবো, যাতে প্রথম থেকে তোমরা ক্লাসটা ধরতে পারো। এখানে যেটা বলা হচ্ছে যে আর্থিক লেনদেন। কী লেনদেন? লেনদেন শুধু লেনদেনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী পর্যায়ে আলোচনা করব যে লেনদেনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। সেই লেনদেনের প্রথমটা হচ্ছে আর্থিক লেনদেন, এবং দুটি পক্ষ থাকবে, সেটা পড়ে যাচ্ছি। তো এখানে লেনদেনগুলি শনাক্ত করা, আর্থিক লেনদেনগুলি শনাক্ত করা, এবং সেই আর্থিক লেনদেনগুলি কী করা? লিপিবদ্ধ করা। কোথায় লিপিবদ্ধ করি? আমরা জাবেদাতে লিপিবদ্ধ করি। কোথায় লিপিবদ্ধ করি? জাবেদা। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো সারা ব্যবসা শাখা থেকে না আসছো, বিজ্ঞান শাখা থেকে আসছো অথবা মানবিক শাখা থেকে আসছো, তারা বলতে পারো যে স্যার জাবেদা কী? জাবেদার কথা আমরা বলবো, একটু পরে আসছি আমরা। আচ্ছা, লিপিবদ্ধ করা, কোথায় লিপিবদ্ধ করবো? জাবেদাতে লিপিবদ্ধ করবো। তারপরে হচ্ছে সংক্ষিপ্তকরণ। কীকরণ? সংক্ষিপ্তকরণ। জাবেদা থেকে লেনদেনগুলি সংক্ষিপ্ত আকারে আমরা ডেবিট এবং ক্রেডিটের টাকাগুলি নিয়ে, এক পক্ষকে ডেবিট এবং আর পক্ষকে ক্রেডিট, এই টাকাগুলো নিয়ে আমরা একটা খতিয়ান তৈরি করি, সেটাকে বলা হবে সংক্ষিপ্তকরণ। সেটা কি? সংক্ষিপ্তকরণ। তারপরে বলা হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই। গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা যে হিসাবটা প্রস্তুত করি সেটা হচ্ছে রেওয়া মিল। এটা রেওয়া মিলটা হিসাবের চক্রে কোনো বাধ্যতামূলক স্তর নয়, কিন্তু রেওয়া মিলের মাধ্যমে আমরা মানে দুটি পক্ষ এবং যে টাকার যে লেনদেনগুলি আমরা করে থাকি সেটা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না সেগুলি আমরা জানতে পারি, সেগুলি আমরা বুঝতে পারি। তাই এই যে অবস্থা গাণিতিক শুদ্ধতা, এটা ছাড়াও আমরা সরাসরি এই যে আর্থিক পরের যে ওই ফলাফল আছে, আর্থিক ফলাফল নিরূপণ করতে পারি, প্রতিবেদন প্রস্তুত করি। আর্থিক ফলাফল নিরূপণ করতে গেলে এই যে রেওয়া মিলটা করে আমরা আর্থিক অবস্থা বিবরণী নামে একটা স্টেপ আছে, পরবর্তী স্টেপ। সেই আর্থিক অবস্থা বিবরণী তৈরি করে আমরা একটা ফলাফল নির্ণয় করি, এবং সেই ফলাফলের মাধ্যমে একটা প্রতিবেদন প্রস্তুত করি। এবং এই যে পুরাটা একটা চক্র, এই চক্রটা কাদের জন্য আমরা ব্যবহার করি? যে প্রথমে বলছি যে ব্যবসায় জড়িত পক্ষসমূহের সঠিক সিদ্ধান্ত, পক্ষসমূহ মানে কারা? যারা ব্যবহার করি, হিসাব বিজ্ঞানের তথ্য যারা আমরা ব্যবহার করি তাদেরকে বলা হবে কি? পক্ষসমূহ। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের মানে সংজ্ঞার একটা বিস্তারিত আলোচনা। এইগুলি তোমরা অনেকেই জানো। আর তারপরে প্রথম ক্লাসে আমি হিসাব বিজ্ঞান এবং হিসাব বিজ্ঞানের যে একটা প্রকৃত অর্থ সেটা আমরা বলে দিয়েছি। তো হিসাব বিজ্ঞানের এই একটা যেটা বলেছিলাম যে জাবেদা কি? প্রাথমিক আলোচনা যেহেতু বলছি প্রথম ক্লাস, জাবেদাটা কি? যে আর্থিক কোনো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সেই লেনদেনটা তারিখের ক্রমানুসারে এক পক্ষকে ডেবিট এবং আরেকটি পক্ষকে সম পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট, মানে যে পক্ষ তাকে ডেবিট করব ওই পক্ষের একটা টাকা থাকবে, এবং ওই পক্ষের সম পরিমাণ টাকা দিয়ে আরেকটা পক্ষকে কী করব? ক্রেডিট করব। এবং সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা থাকবে, ব্যাখ্যার পর ডেবিট টাকা থাকবে, ক্রেডিট থাকবে টাকা থাকবে। যেই বিবরণীতে এই ধরনের ফরম্যাটগুলি আমরা ব্যবহার করি সেটার নাম হবে কি? জাবেদা। জাবেদার পরে আমরা বলছিলাম সংক্ষিপ্তকরণ, যেটা বলছিলাম খতিয়ানেরও জাবেদার ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা আমরা একটা হিসাবের নাম অনুসারে, খতিয়ানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটা নাম হিসাবে থাকে। যেমন আমরা যখন লেনদেনগুলি জাবেদাতে লিপিবদ্ধ করি, দুটি পক্ষ থাকে। যেমন আমরা যদি বলি যে নগদ ক্রয় করা হলো, তাহলে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। এটা আমরা জানি। তো দুটি পক্ষ হয়ে গেল, একটি হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট, আরটা হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট। দুটি পক্ষ, ক্রয় হিসাব, নগদান হিসাব। আবার যদি ধারে ক্রয় করতাম, ক্রয় হিসাব ডেবিট, দেনাদার অথবা প্রাপ্য হিসাব ক্রেডিট। তোমরা এখন সেই সবসময় প্রাপ্য হিসাবটা ব্যবহার করো। অনেকে 9, 10 যারা পড়ে আসছে হয়তো দেনাদার শিখে আসছো, এখন এটা বাদ দিয়ে দিবা আস্তে আস্তে। আরও নতুন অনেক কিছু শিখবা, অনেক কিছু আস্তে আস্তে বাদ দিয়ে দিবা। আধুনিক মানে 9, 10 অনেক কিছু তোমরা সনাতন পদ্ধতিতে শিখে আসছো, সেটি বাদ দিয়ে দিবা। এখন আধুনিক পদ্ধতিতে শিখবা, সেটা হচ্ছে আমেরিকান পদ্ধতি। 9, 10 হয়তো অনেকে শিখছো ব্রিটিশ পদ্ধতি, সেটি বাদ দিয়ে দিবা। তো এখানে যেটা যদি নগদে ক্রয় করে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে মনে করো যে 5,000 টাকা দিয়ে আমরা ক্রয়টা করেছি। তো 5,000 টাকা দিয়ে যদি আমি ক্রয়টা করি, তাহলে এই 5,000 টাকার সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট, যেটা করলাম ক্রয় হিসাব ডেবিট, সেই সমপরিমাণ টাকা দ্বারা কী করব? ক্রেডিট করব।
এই যে দুটি পক্ষর টাকা, তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব। আমরা যখন প্রত্যায়ন করবো, তোমরা যখন পরবর্তী ক্লাসে আমি বোর্ডে অঙ্কে যাবো তখন এগুলি তো বিস্তারিত থাকবে। যেহেতু ওই যে বললাম যে 9-10-এর যারা সায়েন্সে ছিল অথবা আর্টসে ছিল তাদের জন্য সমানভাবে একটু বোঝানোর চেষ্টা করছি আর কি। সংক্ষিপ্তকরণটা সেটা হচ্ছে ওই যে ক্রয় হিসাব নামে একটা হিসাব হবে আলাদা, আবার কী হবে তোমার নগদান হিসাব নামে আরেকটা হিসাব হবে আলাদা, সেটা এখানে থাকবে। আবার গাণিতিক সূত্রতা, এগুলি আমরা পরে বিস্তারিত তোমাদের আবার আলোচনা করবো। আর্থিক অবস্থা বেরো, এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে, তো আজকে এখানে সব কিছু আর আলোচনা করছি না। এই সবগুলি স্টেপ ফলো করতে হয় হিসাব বিজ্ঞানে, এগুলি আমরা খেয়াল রাখবো। পরবর্তী যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে যে আমার হিসাব সমীকরণে 3টা মূল উপাদান থাকে। কয়টা মূল উপাদান? 3টা। তাই এই যে লেনদেনগুলি সংগঠিত হয়, সেই লেনদেনগুলির প্রভাব আমরা হিসাব সমীকরণ দেখাই। তাই এই সমীকরণে 2টা পক্ষ থাকে, একটা হচ্ছে সম্পত্তির পক্ষ, আরেকটা হচ্ছে তোমার দায়ের পক্ষ। একটা হচ্ছে কি সম্পত্তির পক্ষ, একটা দায়ের পক্ষ। সম্পত্তির পক্ষের সাথে দায়ের পক্ষ সবসময় কী থাকবে? সমান থাকবে। কী থাকবে? সমান থাকবে। এখানে তোমরা দেখো যে সম্পত্তি, এই যে সমীকরণটা কীটা হচ্ছে সম্পত্তি, যেমন এ মানে অ্যাসেট, এল সমান কি এল প্লাস ও ই। এখানে সবাই দেখো, আর ল্যাপটপটা সবার সামনে রাখছি যাতে সবাই দেখতে পারো। আবার হিসাব সমীকরণের বর্ধিত একটি রূপ আছে, সেটাকে 6টা উপাদান থাকে। কয়টা উপাদান থাকে? 6টা উপাদান। দেখো এ সমান এল প্লাস, এই ব্রেকেটটা থাকলেও পারে, নাও রাখতে পারো। এখানে এল এর সাথে ও ইর কী হবে? যোগ হবে। আবার ইনকাম যদি থাকে, আয় দিয়ে ইনকাম বোঝানো হয়, ইনকামটা যোগ হবে। এক্সপেন্স থাকলে যদি থাকে এক্সপেন্সটা বাদ হবে। এবং এইখানে ওই তোমার ড্রয়িং মানে উত্তোলনটা বাদ হবে। এই ওনার সিকিউরিটির ইনকাম যোগ হয়, এক্সপেন্স বাদ হয়, আর ড্রয়িংটা কি হয়? বাদ হয়। তার মানে এখানে এই এল প্লাস ও ইর সাথে এই 3টার কার্যক্রম আছে। এই 3টাকে কি বলা হচ্ছে? ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব। ওনার সিকিউরিটিটা কি? মালিকানা সত্ত্ব। আর আই দিয়া বলা হচ্ছে ইনকাম, ই দিয়া বলা হচ্ছে কি? এক্সপেন্স, আর ডি দিয়া বলা হচ্ছে কি? ড্রয়িং। এই যে সমন্বিত যে 6টি উপাদান এখানে আমি বিস্তারিত তোমাদের বলে দিয়েছি। দেখো এখানে এ সমান কি? অ্যাসেট, এল সমান লাইবিলিটিস। আমি ইংরেজিতে তো বলে দিচ্ছি, আবার এখানে বাংলা সেগুলি বলা আছে। তোমরা যারা সায়েন্স থেকে এসেছো অথবা আর্টস থেকে এসেছো তারা স্পষ্ট এই ধারণাটা পাবা যে হিসাব সমীকরণের স্যার যেটা বলছে সেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, আর বর্ধিত উপকরণ হচ্ছে এটা। অনেক সময় অবজেক্টিভ টাইপের একটা প্রশ্ন থাকে যে হিসাব সমীকরণে কয়টি বর্ধিত উপাদান, কয়টি বর্ধিত মানে উপাদান, সমীকরণে কয়টি উপাদান? 6টি উপাদান, আর নর্মালি হচ্ছে 3টি উপাদান। তো এখানে এ সমান অ্যাসেট, এল সমান লাইবিলিটিস মানে দায়, ও ই মানে কি? ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব, আই মানে হচ্ছে কি? ইনকাম মানে আয়, ই মানে হচ্ছে কি? এক্সপেন্স মানে কি? খরচ, আর ডি মানে হচ্ছে কি? ড্রয়িং মানে কি? উত্তোলন। এই 6টি উপাদান এখানে আছে। এটা আবার এই 6টি উপাদানকে আমরা 3টা ভাগে আলাদা করে ভাগ করে ফেলতে পারি। যেমন দেখো মজার বিষয় হচ্ছে, দেখো ওই যে বলছিলাম একটা ডেবিট পক্ষ, একটা কি? ক্রেডিট পক্ষ। এই 6টি উপাদানের 3টা হচ্ছে ডেবিট পক্ষ, আবার 3টা হচ্ছে ক্রেডিট পক্ষ। কিন্তু কোন 3টা ডেবিট, কোন 3টা ক্রেডিট সেটা তোমাদের এখনই বলে দিচ্ছি। যেমন এখানে এই যে 6টি উপাদান ছিল অ্যাসেট, এই যে দেখো অ্যাসেট। এবার আবার এক্সপেন্স ছিল, এই যে এক্সপেন্স। আবার ছিল কি? এই যে ড্রয়িং, এই 3টা। তার মানে অ্যাসেট, এক্সপেন্স এবং ড্রয়িং, এই 3টাকে আমরা সাধারণত ডেবিট হিসাবে চিহ্নিত করি। সাধারণ ফরম্যাট যেটা বলা হয় সেটা কি? ডেবিট বলা হয়। আর ক্রেডিট হইতে পারে যে কোনো সময়, কমলে তো ক্রেডিট হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা চিন্তা করবো এই 3টা সবসময় কি? বেশিরভাগ ক্ষেত্রে ডেবিট হবে। পরবর্তীতে দেখো এখানে আরও 3টা উপাদান রয়েছে। এই 3টা তো চলে গেল, আর রয়ে গেছে কোনটা? এখানে আছে লাইবিলিটিস, আছে কি তোমার ইনকাম, আর আছে কি তোমার ওনার সিকিউরিটি। এই 3টা উপাদান, এই 3টা চলে গেল, আর বাকি 3টা রয়ে গেল। তাহলে এই 3টা চলে গেছে ডেবিট, আর অবভিয়াসলি বাকি 3টা উপাদান হয়ে যাবে কি? ক্রেডিট। তাহলে সাধারণভাবে এই 3টা উপাদান আমরা মনে করব কি? ডেবিট পক্ষ, আর সাধারণভাবে এই 3টা উপাদানটা আমরা ধরে নেব কি? সবসময় ক্রেডিট পক্ষ। যেমন আমি তোমাদের একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে পণ্য ক্রয় করা হয়েছে নগদে, সেখানে একটা পক্ষ ছিল ক্রয় হিসাব, ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। এখন তোমরা হয়তো বলতে পারো স্যার ক্রয় হিসাবটা ডেবিট কেন হলো, এবং এটার সাথে এটা সম্পর্কটা কি? এখন এই যে ক্রয় হিসাবটা, এটা কিন্তু ক্রয় হিসাব সবচেয়ে বড় হচ্ছে ব্যবসার সবচেয়ে বড় খরচ হচ্ছে কি? ক্রয়। সবচেয়ে বড় খরচ কি? ক্রয়। তো এখানে আমরা বলছিলাম যে ক্রয় নর্মালি কি? এক্সপেন্স, যেটা ব্যয় বলছি, এই ব্যয়টা কিন্তু দেখো এখানে ডেবিট রাখছি, ঠিক আছে? আবার যদি আমরা বলতাম আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র
ক্রয় করা হলো, তাহলে আমাদের জাবেদাটা যেটা হয় সেটা সবার জন্যই বলছি যে আসবাবপত্র হিসাব ডেবিট, আবার নগদান হিসাব কি ক্রেডিট। নর্মালি সম্পত্তি যখন আসে, ব্যবসায় যখন সম্পত্তি আসে অথবা বৃদ্ধি পায় তখন সেটা হবে কি ডেবিট। আবার সম্পত্তি যখন কমে যায় অথবা চলে যায়, অথবা কি চলে যায়, তাহলে সেটা হবে কি ক্রেডিট। নর্মালি যখন সম্পত্তি আসে, যে সম্পত্তি বলছি ডেবিট, তখন দেখো সম্পত্তি এখানে এই অ্যাসেটটা কী হচ্ছে ডেবিট। আবার যদি সম্পত্তি চলে যেত তখন সেটা ক্রেডিটই হইতো। তো সাধারণভাবে এই তিনটা সেন্সে আমরা সবসময় খেয়াল রাখবো। এই নর্মালি এটা হয় কি সবসময় ডেবিট পক্ষ, আর ওই তিনটা হচ্ছে সবসময় কি ক্রেডিট পক্ষ। এরপরে আস্তে আস্তে তো আমরা সামনে আলোচনা করবই। আবার হিসাব বিজ্ঞানের ছাত্র হিসাবে আমাদের যে ওখানে বলেছিলাম যে লেনদেন, যে এখানে বলছিলাম যে লেনদেন, এই আর্থিক লেনদেনগুলো শনাক্ত করা। তো লেনদেনের কয়টা বৈশিষ্ট্য তোমাদের বলেছিলাম যে লেনদেন কি, লেনদেন হচ্ছে কি যে ব্যবসায় কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হয়। তো লেনদেন হচ্ছে সেটা যেটা কিনা আর্থিক একটা কি থাকবে, অঙ্কের সময় লিপিবদ্ধ করা যাবে, এই ধরনের ঘটনা থাকতে হবে, সেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এবং এই ঘটনাটার আবার কি থাকতে হবে, যে দুটি পক্ষ থাকবে এবং একটা থেকে আরেকটা কি স্বতন্ত্র থাকবে। এই যে মোটামুটি এই তিনটা বৈশিষ্ট্য থাকলে আমরা ধরে নিব সেটা কি সেই ঘটনাটা লেনদেন। এই জন্য আমরা অনেক সময় বলে থাকি যে হিসাব বিজ্ঞানের একটা সুন্দর একটা বাক্য আছে যে এই ব্যবসায়ের সকল ঘটনাই কি লেনদেন নয়, আবার সকল লেনদেনই কিন্তু ঘটনা। কারণ কি ঘটনা তো যে কোনো জিনিসই ঘটনা হইতে পারে, কিন্তু লেনদেন হইতে গেলে তার মধ্যে অবশ্যই কী থাকতে হবে, এই তিনটা অথবা আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে, কিন্তু মোটামুটি এই তিনটা বৈশিষ্ট্য তার থাকতেই হবে। আর্থিক অঙ্কে লিপিবদ্ধ করা এবং দুটি পক্ষ, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য দুইটা, এবং স্বতন্ত্র থাকবে, একটা লেনদেন থেকে আরেকটা কী থাকবে স্বতন্ত্র থাকবে। তো এখানে মোটামুটি এটা হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য আর কি। হ্যাঁ, পরবর্তী আলোচনায় আমরা যাব, সেখানে যদি আলোচনা করি যে অনেক সময় বলা হয় যে লেনদেনগুলি কোন কোন বিষয়গুলি লেনদেন নয়। তো লেনদেন তো আমরা তোমাদের বলেছি যে এই তিনটা বিষয় থাকলে কি লেনদেন। কি বলছি বলো তো আবার, অর্থের অঙ্কে লিপিবদ্ধ করবে, অর্থের অঙ্কে পরিমাপ করতে হবে, সেটা দুটি পক্ষ থাকবে এবং স্বতন্ত্র থাকবে, এটা হচ্ছে কি লেনদেনের বৈশিষ্ট্য। কিন্তু অনেক সময় প্রশ্নে আসে যে উপযুক্ত ঘটনাগুলো থেকে কোনগুলি লেনদেন নয় সেটা শনাক্ত করে তার পরিমাণ নির্ণয় করো, এরকম বলে থাকে। তো এই তোমাদেরকে ওই সুবিধার্থে আমি একটা চার্ট তৈরি করেছি যে সকল ঘটনাগুলো লেনদেন নয় তা নিচে উল্লেখ করা হলো। ঘটনাগুলি লেনদেন নয়, তারপরে এই মোটামুটি পরীক্ষায় এই ধরনের এই চারটা যদি তোমরা ফলো করতে পারো, আশা করি এর থেকে তোমরা এই ধরনের যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা তোমরা এখান থেকে সমাধান করতে পারবে। যে কোন কোন বিষয়গুলি লেনদেন নয়, যেমন কোনো কিছুর কন্ট্রাক্ট পাওয়া গেল, কন্ট্রাক্ট পাইছি কিন্তু সেটা এখনো আমার কি হয় নাই, মানে সম্পাদন হয় নাই, তাহলে সেটা কি লেনদেন না। আবার কর্মচারী অবসর গ্রহণ করলে, কোনো কর্মচারী যদি অবসর গ্রহণ করে এতে আর্থিক অবস্থায় কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে সেটাও কি লেনদেন নয়। ঋণ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করলে, সিদ্ধান্ত নিয়েছি কিন্তু ঋণ এখনও গ্রহণ করে না, সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নেওয়া এক জিনিস কিন্তু ঋণ গ্রহণ করা আরেক জিনিস, যতক্ষণ পর্যন্ত সেই ঋণটা গ্রহণ না করবে ততক্ষণ সেটা লেনদেন নয়। আবার চেক বই ব্যাংক থেকে আনা হয়েছে, চেক তো কাটা হয় নাই, অথবা চেক তো ব্যাংকে উপস্থাপন করা হয় নাই, চেক বই নিয়ে আসছে, চেক যখন কেটে ব্যাংকে উপস্থাপন করবো, লেনদেন করবো ঘটনাটা, তখন কি ওই ঘটনাটা কী হবে লেনদেন হবে। এর আগে চেক বই আনাটা শুধুমাত্র একটা ঘটনা, কিন্তু তার দ্বারা কোনো আর্থিক অবস্থায় কোনো ঘটনা সম্পাদন হয় নাই, তাহলে সেটা কী হবে না, কোনো লেনদেন হবে না। টেন্ডার পাঠানো লেনদেন নয়। বন্ধুকে ধার দেবেন বলে কথা দিলেন, কথা দিয়েছো কিন্তু বন্ধুকে এখন ধার দেওয়া নয়, তবে কথা দেওয়া আর ধার দেওয়া এক জিনিস নয়। তোমরা যখন কথা দিবা তখন সেটা কি হবে না, লেনদেন হবে না। যখন কিনা তোমরা তাকে ধার দিবা তখন সেটা হবে, এখন লেনদেন হয় না। তোমার বন্ধুর কথাই, কিন্তু তোমার বন্ধুকে যদি টাকা কথা দাও লেনদেন হবে না। যে তোমাকে কালকে টাকা দিব বলছি, এখন বললা, তো সেটা লেনদেন হবে না। যদি বলো যে হ্যাঁ তোরা টাকা দিয়ে দিলাম এই 10,000 টাকা, এটা লেনদেন হয়ে যাবে। ক্যাশ টাকা ভাঙিয়ে নিলা, লেনদেন হবে না। কর্মচারী অথবা ক্যাশিয়ারকে নিযুক্ত করলে কি লেনদেন হবে না। ঘটনা জাস্ট খালি নিযুক্ত করলা, বেতন তো দাও নাই, তাকে আজকে 1 তারিখে অ্যাপয়েন্ট দিলা, বেতন দিবা 30 দিন পর, সেটা কি হবে না, 30 দিন পর যখন তাকে বেতন দিবা সেটা হবে ঘটনা, ওই ঘটনাটা হবে লেনদেন। এর আগ পর্যন্ত সেটা ঘটনাই থাকবে। তারপরে বন্ধুর কাছ থেকে নিজ প্রয়োজনে কর্জ বা ঋণ নিলে, নিজের প্রয়োজনে যদি কোনো কিছু করো সেটা কি হবে না, লেনদেন হবে। ব্যবসায়ের প্রয়োজনে যদি কর্জ নাও, ব্যবসায় কর্জ ঋণ নাও, সেটা হবে কি লেনদেন। আর
তোমার মাথায় সবসময় খেয়াল রাখতে হবে, তুমি কার হিসাব করো, তোমার নিজের হিসাব করো না, তুমি কার হিসাব করো, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করো। এই সেন্সে যদি রাখতে পারো তো লেনদেন সবসময় তুমি ধরতে পারবে। সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে, দুর্ঘটনায় যদি কেউ মারা যায় সেটা লেনদেন হবে না। কেউ মারা গেলে আর্থিক প্রতিষ্ঠানের কোনো পরিবর্তন হয় না, হয়তো পরিবর্তন হবে না। এই জন্য আমরা তার দ্বারা হয়তো বেশি ক্ষতি হবে না। সে মারা গেছে, আরেকজনকে আমি নিয়োগ দিতে পারবো, তার মতো সমকক্ষে হয়তো আমরা আরেকজন নিয়োগ দিতে পারবো, তাহলে সেটা লেনদেন হবে না। মালিক নিজ তহবিল থেকে কোনো খরচ করলে সেটাও কি হবে না, লেনদেন হবে না। নিজ তহবিল থেকে খরচ করে নিজের প্রয়োজনে যদি খরচ করতে হবে না, ব্যবসার প্রয়োজনে করলে সেটা আবার লেনদেন হবে। কর্মচারী কোনো কিছু চুরি হলে সেটাও লেনদেন হবে না। স্ত্রী কোনো কিছু ব্যবসা আনয়ন না করলে না, কিন্তু বলছি স্ত্রী কোনো কিছু ব্যবসা আনয়ন না করলে সেটা লেনদেন হবে। আবার স্ত্রী কোনো কিছু যদি আনি তাহলে ব্যক্তিগত আর নিজের সম্পত্তি মনে করে সেটা আবার লেনদেন হবে। খেয়াল করো, এখানে স্ত্রী কোনো কিছু ব্যবসায় আনয়ন না করলে বলছি কিন্তু, ঠিক আছে, এখানে আমরা দেখাই দিলাম। চাকুরি থেকে বরখাস্ত হওয়া লেনদেন নয়। কোনো কাজের বিল পাওয়া গেলে লেনদেন নয়। ক্যাটালগ পাওয়া গেলে লেনদেন নয়। মোটামুটি এই যে এই সমস্ত যে ঘটনাগুলি তোমাদের এখন বললাম, এই ঘটনাগুলি আসলে লেনদেন নয়। তো এই পরীক্ষায় আসলে আমি যতটুকু দেখেছি এর বাইরে আর প্রশ্ন আসেও নাই। তোমরা আশা করি এখান থেকে দুটি মার্কসের একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। আর আমি চেষ্টা করি ক্লাসে এরকম মানে পড়ানোর জন্য যেটা তোমাদের পরীক্ষায় সরাসরি কাজে লাগতেছে এবং নিজেরও জ্ঞান বৃদ্ধি হচ্ছে, সম্পূর্ণ যাতে জ্ঞানটা আয়ত্ত করতে পারো। এখানে সবগুলি কিন্তু মুখস্থ করার দরকার নেই। দেখো, তুমি যদি এই চারটা যদি 2-3-4বার যদি পড়ে ফেলো, একবার পড়লেও মুখস্থ হয়ে যাবে, 2বার পড়লে আরও ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। আর পুরোটা তো আর মুখস্থ করার দরকার নেই। কোন বিষয়গুলি আসলে লেনদেন নয় সেটা আমার মাথায় ঢোকায় নিলে কি হয়ে যাবে। তো পরবর্তী যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে হিসাব সমীকরণ, মানে উপাদানের যে আগেও বলেছিলাম যে 3টা উপাদানকে ডেবিট পক্ষ বলা হয়। সম্পদ, খরচ এবং উত্তোলনকে বলা হচ্ছে কি ডেবিট। আর দায়, মালিকানা সত্ত্ব, আয় কি বলা হচ্ছে কি ক্রেডিট। সম্পদ, খরচ, উত্তোলন যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, হ্রাস পেলে কী হবে ক্রেডিট হবে। একটু আগে বলেছিলাম যে নর্মালি এই 3টা উপাদানকে বলা হবে কি ডেবিট। মানে যখন বৃদ্ধি পাবে, সম্পদ যখন বৃদ্ধি পাবে ডেবিট হবে, খরচ যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট। ওই যে ক্রয়ের উদাহরণ দিয়েছিলাম, বেতন প্রদান করছি, এটা খরচ। পরিবহন খরচ যদি বৃদ্ধি পায়, এটা একটা খরচ। এগুলি যখন বৃদ্ধি পাবে, সম্পত্তি যখন আসবে, যখন বৃদ্ধি পাবে, সবগুলি সবসময় কী হবে ডেবিট হবে। আবার উত্তোলন যখন করি তখন জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট, যদি নগদ টাকা উত্তোলন করি নগদ দান ক্রেডিট। আর যদি পণ্য উত্তোলন করি তাহলে পণ্য হিসাবটা কী হবে, ক্রয় হিসাবটা, পণ্য হিসাবের জন্য ক্রয় হিসাবটা ক্রেডিট হয়। তো এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে ওই যে সম্পদ, খরচ এবং উত্তোলন যদি এগুলি বৃদ্ধি পায় তখন কি হবে, এখানে দেখো স্পষ্ট করে দেখেছি, বৃদ্ধি পেলে ডেবিট হবে। এটা কিন্তু জাবেদা হয়, একটা আলোচনা, এটাকে বলা হয় একটা ওই স্বর্ণের সূত্র বলা যায়, জাবেদা স্বর্ণালী সূত্র। এখানে বৃদ্ধি পেলে কি হবে ডেবিট এবং হ্রাস পেলে হবে কি ক্রেডিট। যদি সম্পত্তি হ্রাস পায়, যেমন আমি একটু তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে আসবাবপত্র ক্রয় করা হলো নগদে, তো জাবেদা কি বলেছিলাম যে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে তোমাদের একটু ভালো করে খেয়াল করো, আসবাবপত্র কিন্তু একটা সম্পদ, আবার নগদ টাকাটা কিন্তু একটা সম্পদ। মানে সম্পত্তির তো বিভিন্ন ভাগ, মানে বিভিন্ন ধরনের সম্পদ আছে ব্যবসায় প্রতিষ্ঠানে, শুধু এক ধরনের না। আসবাবপত্র একটা সম্পদ, যন্ত্রপাতি একটা সম্পদ, নগদ টাকা একটা সম্পদ, যে কোনো অফিস সরঞ্জাম একটা সম্পদ। তো এই সম্পত্তির অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, সবই সম্পদ। যখন সম্পত্তি আসবে ডেবিট হবে অথবা বৃদ্ধি পাবে ডেবিট হবে, যখন সম্পত্তি চলে যাবে অথবা কমবে তখন কী হবে ক্রেডিট হবে। ওই যে উদাহরণটা তোমাদের দিয়েছিলাম যে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাবটা কি ক্রেডিট। তা আসবাবপত্র কিন্তু একদিক দিয়ে বৃদ্ধি পাইছে। তুমি যখন আসবাবপত্রটা ক্রয় করছো তখন কিন্তু তোমার প্রতিষ্ঠানে আসবাবপত্র নামক সম্পত্তিটা ব্যবসায় ইন করছে, মানে আসছে। কিন্তু তুমি তো এই সম্পত্তিটা আনছো, তোমাকে তো কেউ মাগনা দেয় নাই অথবা শুধু দেয় নাই। এই সম্পত্তিটা তুমি নগদ টাকার বিনিময়ে ক্রয় করেছো। তো নগদ টাকাটা যখন চলে গেল, তার মানে তোমার হাত থেকে নগদ নামক যে সম্পদটা এটা চলে গেল, আসলো কি একটা আসবাবপত্র নামক একটা সম্পত্তি আসলো। এই যে আসবাবপত্র আসলো অথবা যে কোনো অফিস সরঞ্জাম আসলো অথবা কম্পিউটার আসতে পারে, এই সবগুলি সম্পদ যখন আসবে, এটা তো এমনিতে আসবে না, নগদ টাকা চলে যাবে, তারপরে কি আসবে। এই যে বললাম যে সম্পত্তি আসা মানে বৃদ্ধি পাওয়া, সেটা হবে কি ডেবিট। তাহলে এই যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, সেটা কি হচ্ছে ডেবিট, মানে বৃদ্ধি হলো যখন এটা বৃদ্ধি পেলো। আবার যদি বলি যে নগদ টাকা চলে গেলো, ওই যে বললাম সম্পত্তি, এই যে বললাম সম্পত্তি হ্রাস হলে, এই যে দেখো সম্পত্তি হ্রাস পেলে কি হবে ক্রেডিট হবে। তার মানে বোঝা গেল যে সম্পত্তি যখন বৃদ্ধি পাবে তখন ডেবিট হবে, সম্পত্তি যখন হ্রাস পাবে তখন কী হবে। সেমভাবে যদি খরচ বৃদ্ধি পায় ডেবিট হবে, আবার খরচ যদি কমে যায় তখন কী হবে ক্রেডিট হবে। উত্তোলন যদি বৃদ্ধি পায় ডেবিট হবে, উত্তোলন যদি কমে যায় ক্রেডিট হবে।
এই উদাহরণ পরবর্তীতে আমরা দিব, জাস্ট একটা প্রাথমিক একটা কনসেপ্ট তোমাদের বের করে দিলাম। নিয়ে যাও। আচ্ছা, আমার ছোটো মেয়েটা চলে আসছিলো, এই জন্য তোমাদের একটু মনোসংযোগ বিঘ্নত হলো। অনলাইন বাসায় ক্লাস নিচ্ছি তো, বুঝতেই পারছো। দায় মালিকানা ও আয়, দায় মালিকানা ও আয়, এখানে তোমাদের এর আগেও বলেছিলাম যে এই তিনটা জিনিস যদি বৃদ্ধি পায় ডেবিট হয়, তিনটা জিনিস হ্রাস পেলে ক্রেডিট হয়। আবার এই যে তিনটা জিনিস দায়, মালিকানা সত্ত্ব এবং আয়, বৃদ্ধি পেলে কী হবে? এই তিনটা উপাদান বৃদ্ধি পেলে কী হবে? ক্রেডিট হবে। আর হ্রাস পেলে কী হবে? ডেবিট হবে। এই যে উল্টার উল্টা, বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর এখানে বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট। আর এখানে হ্রাস পেলে হয় ক্রেডিট, এখানে হ্রাস পেলে কী হবে? ডেবিট। যেমন এখানে যদি আমরা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, একটা আয়ের উদাহরণ দিই সহজ হবে তোমাদের জন্য, যেহেতু আয়টা তোমরা খুব ভালোভাবে চিনো। যেমন আমরা যদি বলি যে নগদ বিক্রয়, নগদ বিক্রয় মানে বিক্রয়টা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় আয়। যেমন এর আগে বলেছিলাম ক্রয়টা হচ্ছে সবচেয়ে বড় খরচ এবং বিক্রয়টা হচ্ছে সবচেয়ে বড় আয় এখানে। তো এখানে বিক্রয় নগদ বিক্রি করলে আমাদের যে লেনদেনটা, এই লেনদেনটা জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মানে নগদ টাকা আসলো। কত টাকা? মনে করো 10,000 টাকা সামথিং, 10,000 টাকা আসলো। তো নগদ টাকা আসলো, আর এর মাধ্যমে এই নগদ টাকাটা মানে কিসের বিনিময়ে আসলো? বিক্রয়ের বিনিময়ে আসলো। কি বিক্রয়? তোমার যে ব্যবসা, সেই ব্যবসা হয়তো পণ্য থাকতে পারে, যেটা বিক্রি করলো সেটা, যার যে ব্যবসা থাকে আর কি। যেমন আমার যদি ফ্রিজ বিক্রি করি, টিভি বিক্রি করি, তো আমি ফ্রিজ বিক্রি করলাম, তাহলে এখানে বিক্রয় ক্রেডিট আর নগদান হিসাব কি? ডেবিট। এখন দেখো, লক্ষ্য করো যে আমি বলেছিলাম যে আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে কী হয় বলেছিলাম? ক্রেডিট হয়। এখন এই যে বিক্রয়টা কিন্তু আয় বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট হয়েছে, এখানে কি লেখা আছে? যে বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। আবার যদি এখানে যদি হ্রাস পাইতো, তাহলে কী হয়ে যেত? ডেবিট হতো। এখানে যেমন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ওখানে সেমভাবে কী হবে? ডেবিট, ক্রেডিট হবে। আবার দায় যদি তোমার বৃদ্ধি পায়, তাহলে কি হবে? ক্রেডিট হবে। এখন হ্রাস পেলে তোমার এই যে দায় যদি হ্রাস পায়, তাহলে কী হবে? ডেবিট হবে। যেমন আমি তোমাদের বলেছিলাম যে ক্লাসের প্রথম দিকে বলেছিলাম যে পণ্য ক্রয় নগদও করতে পারে, আবার ধারেও করতে পারে। তো ধারে যদি পণ্য ক্রয় করি, তাহলে আমাদের নগদে পণ্য ক্রয় করলে ছিল ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আর যদি ধারে পণ্য ক্রয় করি, তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব মানে পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব কি? ক্রেডিট। তাহলে আগে ছিল ওই যে নগদ বিক্রির কারণে সম্পত্তির সাথে সাথে নগদ টাকা চলে আসছে, নগদ হিসাবে ডেবিট করছিলাম। আর এখানে যেহেতু নগদে ক্রয় করছিলাম, তো নগদ টাকা চলে গেছিলো। আর এখানে যেহেতু আমি নগদে আর ক্রয় করি নাই, তাহলে এখানে দায় সৃষ্টি হয়েছে। এটা কী সৃষ্টি হয়েছে? দায় সৃষ্টি হয়েছে। ওই যে বললাম দায় বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। এই জায়গায় দেখো দায় বৃদ্ধি পেয়েছিল, এই যে বললাম ক্রয় হিসাব ডেবিট, আর ওই যে প্রদেয় হিসাব মানে পাওনাদার বৃদ্ধি পেয়েছে। আমি তো নগদ টাকা এখন দেয় না, তাকে দিতে হবে ভবিষ্যতে। সবাই ভালোভাবে খেয়াল করো, তাকে দিতে হবে কখন? ভবিষ্যতে। এখনও দেই নাই, তার মানে সেটা দায় বৃদ্ধি পাইছে, ক্রেডিট হয়েছে। এই যে দেখো এখানে কি বলছি, যে দায় বৃদ্ধি বলে কি হবে? ক্রেডিট হবে। আবার যদি বলি যে দায় হ্রাসও পেতে পারে, যেমন আমি তার কাছ থেকে ওই যে 5,000 টাকা পণ্য ক্রয় করছিলাম ধারে, এখন টাকা দেয় নাই, 2 দিন পরে তাকে আমি টাকা দিলাম, তাহলে কি দায়টা কি কমে যাবে না? এখন তো বৃদ্ধি পালেই বলছে ডেবিট, ক্রেডিট। বৃদ্ধি পালে কী বলছি? ক্রেডিট। এখন যদি তার টাকা নগদ দিয়ে দেই, তাহলে ওই যে আগে ছিল প্রদেয় হিসাব মানে পাওনাদার হিসাব ছিল কি? ক্রেডিট। এখন যদি তার টাকা দিয়ে দেয়, তাহলে পাওনাদারটা হয়ে যাবে কি? ডেবিট। তার মানে কি দায় হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। এই যে উদাহরণটা ক্লিয়ার হয়েছে, যে দায় হ্রাস পেলে কি হবে? ডেবিট হবে। তো এখানে দায় হ্রাস পেয়েছে, সুতরাং এখানে কি হবে? ডেবিট হবে। তো এইভাবে আসলে আমরা যখন সরাসরি বোর্ডে তোমাদের ক্লাসে যাব, এটা আরও বিস্তারিত তোমাদের বলবো। আর এখানে আমি 2টা উদাহরণ দিয়েছি, তোমরা আশা করি এটা ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী যে আলোচনা থাকবে সেটা হচ্ছে হিসাব সমীকরণে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী আছে। একটি সম্পত্তি বৃদ্ধি পেলে আরেকটি সম্পত্তি হ্রাস পাবে। এটা এই যে এখানে তোমাদের একটা নিয়ম আছে যে একটি সম্পত্তি বৃদ্ধি পেলে আরেকটি সম্পত্তি কি হ্রাস পাবে। একটু আগে বলেছিলাম যে আসবাবপত্র নগদে ক্রয়, যে দেখো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ক্রেডিট। দেখো ওই যে বলেছিলাম একটি সম্পত্তি বৃদ্ধি পাইছে, তার মানে কি? ওই যে নগদে আসবাবপত্র ক্রয় করার কারণে আসবাবপত্র নামক সম্পত্তি ডেবিট মানে বৃদ্ধি পেয়েছে, আর আরেকটি সম্পত্তি
কি হয়ে গেছে, হ্রাস হয়ে গেছে। দেখো নগদান হিসাবটা কী হয়ে গেছে, হ্রাস হয়ে গেছে এখানে। তার মানে এই যে নিয়মাবলীর ভিতরে বলেছিলাম যে একটি সম্পত্তি বৃদ্ধি পেলে আরেকটি সম্পত্তি কী পায়, হ্রাস পায়। তাহলে এখানে নগদ নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং নগদ এই আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামক সম্পত্তি কী হয়েছে, হ্রাস পেয়েছে। এটা তাহলে মিলে গেল। তাহলে ধারে হলে আবার হয়তো আসবাবপত্র হিসাব ডেবিট, আবার দেনাদার হিসাব কি ক্রেডিট। তো এখানে বলছিলাম দেনাদারের নাম হচ্ছে কি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব তোমার বৃদ্ধি পাইতো। প্রাপ্য হিসাবটাও কিন্তু ব্যবসায়ের জন্য একটা সম্পদ। প্রাপ্য হিসাবটাও কি ব্যবসায়ের জন্য একটা সম্পদ। তো এখানে এটা খেয়াল রাখবে। আর নগদ খরচ হোক অথবা বাকিতে খরচ হোক, উভয়ের দ্বারা মূলধন বা মালিকানা সত্ত্ব কী পাবে, হ্রাস পাবে। কীভাবে হ্রাস পাবে। আর নগদে হলে নগদ কমবে, আর বাকিতে হলে পাওনাদার অথবা প্রদেয় হিসাব বৃদ্ধি পাবে। বেতন, মজুরি, বিজ্ঞাপন এগুলি সেটা একটা খরচের উদাহরণ। এখানে তোমাদের যে সমীকরণের যে বলছিলাম যে এ সমান এল প্লাস ওই, এখানে এই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে যে এই যে তোমার এই যে খরচ, এই যে এখানে যেটা বললাম যে নগদ আয় হোক অথবা বাকিতে আয় হোক, উভয়ের দ্বারা মূলধন বা মালিকানা সত্ত্ব কীভাবে বৃদ্ধি পাবে। এখানে যে বলেছিলাম যে এই যে তোমাদের এখানে দেখো ওনার্স ইকুইটি সমান ক্রেডিট। আবার এখানে তোমাদের একটা আলোচনা ছিল যে এই যে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে এখানে আয়, এই যে আয়টা বৃদ্ধি পেলে কী হবে, ক্রেডিট। আয়টা বৃদ্ধি পেলে কী হবে, ক্রেডিট। এই কথাটা এখানে বলতেছে যে এই যে আয়ের ক্ষেত্রে। আবার এখানে বলছিলাম যে খরচ যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, ডেবিট হবে। এই কথাটা এখানে বলতেছে যে নগদ খরচ হোক অথবা বাকিতে খরচ হোক, উভয়ের দ্বারা কী হবে, মূলধন বা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে এখানে খরচ হোক নগদে অথবা বাকিতে, এর দ্বারা এই মালিকানা সত্ত্ব কী পাবে, এই যে এটা যেটা বলছিলাম এই যে এখানে এই মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। খরচের দ্বারা কী হবে, সবসময় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যে প্রায় 36 মিনিট 37 মিনিটের মতো হয়ে গেছে ক্লাস। যেহেতু ক্লাসে টাইম পিরিয়ড একটা লিমিটেশন আছে, 40 মিনিটের মতো ক্লাস হয়। শেষের দিকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে আমরা কী কী শিখলাম। যে প্রাথমিকভাবে তোমাদের সাথে একটু পরিচিত হলাম। পরিচিত পরে যেহেতু তোমাদের সাথে আমি পরিচিত দিতে পারছি, কিন্তু তোমাদের পরিচয় আমি নিতে পারি নাই এই বর্তমানে এই পরিস্থিতির কারণে। যে প্রথম ছিল এটা, তারপরে হিসাব বিজ্ঞান কী, হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তারপরে ছিল তোমার লেনদেনের কিছু বৈশিষ্ট্য, জাবেদার কিছু বৈশিষ্ট্য ছিল, সেটা নিয়ে আলোচনা করেছি। এবং হিসাব সমীকরণ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং সেটা আবার বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবং হিসাব সমীকরণের বেশ কিছু নিয়মাবলী নিয়ে জাস্ট শুরু করেছিলাম। এর ভিতরে প্রথমটা বলেছিলাম একটা, এই যে নগদ খরচ বৃদ্ধি, যে একটি সম্পত্তি বৃদ্ধি পেলে আরেকটি সম্পত্তি হ্রাস পাবে। তারপরে এখানে একটা নিয়মের কথা বলেছি, খরচের নিয়মাবলী। আরেকটা নিয়মের কথা বলেছি তোমার আয়ের নিয়মাবলী। তো খরচ দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায় আর আয়ের দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সেটা খরচ নগদ হইলেও যে কথা, বাকিতে হলেও কি হবে, একই কথা এখানে প্রযোজ্য। তো এখানে নগদে হোক অথবা বাকিতে হোক খরচই, আবার আয় নগদে হোক অথবা বাকিতে হোক আয়। তো আয়ের দ্বারা মালিকানা সত্ত্ব কী হবে, বৃদ্ধি পাবে সবসময়। সেটা নগদে হোক আয় অথবা বাকিতে হোক, অথবা খরচ নগদে হোক অথবা বাকিতে হোক, সেটার দ্বারা সবসময় কী হবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো দ্বিতীয় যে পয়েন্টটা ছিল শেষ হলো 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যে কোনো আয়ের দ্বারা বা সেবা আয় বিক্রয় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, যে কোনো খরচের দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এটা তোমাদের এর আগে দুইটা কনসেপ্টের একটা সম্মিলিত রূপ, যে কোনো আয় হোক সেটা দ্বারা মালিকানা সত্ত্ব কীভাবে বৃদ্ধি পাবে, আর যে কোনো খরচ হবে সেটা মালিকানা সত্ত্ব কীভাবে হ্রাস পাবে। আজকের নিয়মগুলি জাস্ট বলে শেষ করে ফেলবো। ক্লাসের প্রায় শেষ পর্যায়ে আছি আমরা। নগদ উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব এবং নগদ উভয় উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব ও নগদ উভয় কি হ্রাস পাবে। মানে নগদ যদি উত্তোলন করো তো নগদের দ্বারা আমার মালিকানা সত্ত্ব কীভাবে তোমার হ্রাস পাবে, আবার নগদ টাকার জন্য সম্পত্তি হ্রাস পাবে। অঙ্কের মাধ্যমে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। এখানে যে নিয়মগুলি আছে তোমরা এগুলি একটু ভালো করে পড়ে রাখবে। আর তোমাদের সুবিধার্থে আমি ল্যাপটপটা এখানে চালু রেখেছি, তোমরা স্ন্যাপশট নিয়ে অথবা ভিডিওটা স্টপ করে এই লেখাগুলি সবগুলি পড়ে নিতে পারবে। নগদ উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব এবং নগদ উভয় হ্রাস পাবে বলেছি। প্রাপ্য হিসাব থেকে টাকা পাওয়া গেলে প্রাপ্য হিসাব কমবে এবং নগদ বাড়বে, কিন্তু কম পাওয়া গেলে প্রদত্ত বার্তা মনে করে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে।
এই যে বিস্তারিত নিয়মগুলি আছে এটা আসলে উদাহরণের মাধ্যমে যদি আমরা ক্লাসে যখন বোর্ডে দেখাবো তখন তোমরা স্পষ্ট ভালো করে বুঝতে পারবে। আর এই যারা বাসায় তোমাদের এখানে যদি দেওয়া আছে তোমরা বাসায় পড়ে নিবে। আর এই বাকি আলোচনাগুলো আমরা পরবর্তী ক্লাসে একটা অঙ্কের মাধ্যমে করার চেষ্টা করব। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো আর আমার জন্য দোয়া করবে। পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব বোর্ডের মাধ্যমে বাসায় অথবা কলেজে যেখানে থাকি বোর্ডের মাধ্যমে একটা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু হঠাৎ করে ক্লাসটা হয়ে গেছে, ক্লাসের মানে মানে তার প্রস্তুতি ওইভাবে নেওয়ার সুযোগ ছিল না তোমাদের সামনে আসার, এই জন্য আজকে এই বাসায় ক্লাসটা নিলাম। আর আমরা করোনার সময় বেশি আরও 3-4 মাস ধরে ক্লাস নিচ্ছি, বাসায় ক্লাস নিচ্ছি আমরা। দেখি পরবর্তী ক্লাসে তোমাদের বোর্ডের সাথে আলোচনা থাকবে সরাসরি। আর বই কী কিনতে হবে সেটা আমরা তোমাদের বলে দেব, বাইরের কোনো পক্ষের প্ররোচনায় পড়ে এখন আপাতত তোমরা বই কিনো না। আমরা হিসাব বিজ্ঞানের যে স্যাররা আছে, আমি অথবা অন্য স্যাররা, সেই বইয়ের লিস্ট তোমাদের দিয়ে দেবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ এহসানুল্লাহ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।